নিচুপ অশ্রু বিসর্জন দিচ্ছে জান্নাত গালে হাত চেপে। স্বামীর দ্রুত শার্ট প্যান্ট পরে নিয়ে আবারও গিয়ে জান্নাতের সামনে দাঁড়ায়। ভেজা চুল, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট। আজ আদুরে মুখটা স্বামীরকে চূড়ান্ত রাগিয়ে দিচ্ছে। ওর বলিষ্ঠ এক হাতেই জান্নাতের হাত দুটোটি ওর পেছনে নিয়ে জোরসে চেপে ধরে দাঁত কিরমির করে ওঠে। ভোলা ভালা গায়ের মেয়ে দেখে বিয়ে করেছিলাম, দেখে মনে হয়েছিল ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সেই মেয়ে ছলাফেলা করে আমার সাথে স্বামীরের সাথে। চোখ মুখ খিচিয়ে নেয় জান্নাত। খুব কাছ থেকে চেঁচাচ্ছে স্বামীর। আজ কে জানে কি আছে তার কপালে। এই লোক তাড়াহুড়োতে আছে। একটা চড় দিয়ে যে স্বামীর থেমে থাকবে না তা জান্নাত বুঝতে পারছে। বলো কেন করলে এটা, বলো। আমি কিছু করিনি। আবার মিথ্যা বলে। এই বলদ আমি বলদ না তো। এই বেয়াদব, তোমার আদৌ ধারণা আছে তুমি কি করেছো? আছে? জান্নাত ছাড়া পেতেই মরিয়া। একটু ছাড়ুন আমায়। আমি কিছুই করিনি। আমি জানতাম না রুহি আপু চলে যাবে। আমাকে বলেছিল 5 মিনিট কথা বলে ফিরে আসবে। স্বামীর ছাড়ে না, উল্টো বলতে থাকে। কথাই বা কেন বলার সুযোগ করে দেবে তন্ময়ের সাথে? আমি বারণ করার পরেও কি দুঃসাহস তোমার এভাবে ছলা করলে আমার সাথে? বাস, তুমি তো সিক্রেট ইন্টেলিজেন্স টিমের মেয়েদের থেকেও ধূর্ত। কি দুর্দান্ত প্ল্যান! শোনো জান্নাতুল, রুহিকে তো পরে দেখে নেবই আমরা। তবে তুমি আজ যেটা করলে এর জন্য শাস্তি কিন্তু পাও না তোমার। হ্যাঁ, রুহি তো আবেগে অন্ধ হয়ে বোকামি করেছে। তবে যদি তোমার স্টুপিডিটির জন্য আমার বোনের কোনো ক্ষতি হয় তবে কি হবে রুহি আপুর? কান্না ভেজা কণ্ঠে প্রশ্ন করে জান্নাত। যে কোনো কিছু। ধরো ওই কুত্তা আমার বোনকে বিয়ে না করে শুধুমাত্র বদনাম করতে চাইলো, কিংবা ধরো ও আর ওর বন্ধুরা মিলে আমার বোনকে। টিভিতে দেখো না ক্রাইম ফাইল, এসব দেখো তো? না। কেঁদে ওঠে জান্নাত। তার গা হিম হয়ে আসছে। ওসব কখনো হবে না তার রুহিয়াপুর সাথে, কখনোই না। স্বামীর ওর কবজিতে আরেকটা একটু চাপ দিল, চেঁচালো। স্বামীর পেছনে ষড়যন্ত্র করো? তোমার এই বাল পাকনামের জন্য আমার বোনের কিছু হলো একেবারে কি? তা তো দেখতেই পাবে। এক প্রকার ধাক্কা মেরে জান্নাতকে ছাড়ল স্বামীর। এরপর বিছানা থেকে ফোনটা তুলে নিতে নিতে আপন মনে গজগজ করছে। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়ে সাদা সিধা সরল, অথচ এই মেয়ে এখন স্বামীকে এক হাটে কিনা আরেক হাটে বেঁচে দিতে পারে। ভালোবেসে স্বামীর কাছে আসতে ওনার যত ঘাটতাম আমি, অথচ আজ ছি, আই জাস্ট কান্ট বিলিভ। তোমাদের মতো মেয়েকে কি করে সাইজ করতে হয় জানা আছে স্বামীর, বুঝতে পারলে? ঘরে আসে সুহানা স্বামীরকে তাড়া দিতে। এসে দেখে স্বামীর জান্নাতের ওপর গজগজ করছে। সুহানা আশ্চর্য হয়ে যায়। ভাইয়া, তোমার ভাইয়া নিচে ডাকছি তোমায়। এই সময়ে জান্নাতকে বকাবকি করছো কেন আবার? এটা এখন ওকে ধমকাধমকি করার সময়? কি করেছি ও? স্বামীর জবাব না দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নামে। তাকে বেরিয়ে রুহিকে খুঁজে বের করতে হবে কোনো দুর্ঘটনা ঘটার আগেই। জান্নাত চুপচাপ দাঁড়িয়ে আছে। সুহানা এগিয়ে যায়। কি করেছো? বকছিল কেন? জান্নাত চুপচাপ মাথা নাড়ে, অস্ফুটে বলে, কিছু না। তন্ময়ের কাছের সব বন্ধু, রুহির সব কাছের বন্ধুদের বাড়িতে তল্লাশি চালানো হয়। চৌধুরী এবং হাওলাদার বাড়ির পুরুষেরা উভয়ই তন্ন তন্ন করে খুঁজল। কোথাও রুহি তন্ময়ের টিকিটিও নেই। তারা তখনও থানায় যায়নি। রুহি তন্ময় তখন মেধার এক ঘনিষ্ঠ বান্ধবীর বাড়িতে। মেধা জানত এই জায়গাটা নিরাপদ। বুদ্ধি করে সেই পাঠিয়েছে ওদের। ভাইয়ের হঠাৎকারী সিদ্ধান্তে যদিও নারাজ সে, কিন্তু কি আর করা। এখন ফিরিয়ে আনলে দুটোকে যে দুই ফ্যামিলি জবাই করবে তা তো নিশ্চিত। রুহি বসে আছে, মাথায় টেনে দেয়া সালোয়ার কামিজের ওড়না। তার শরীর মৃদু কাঁপছে। সে সত্যি এটা করতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে তন্ময়কে। আর বাড়ির সবাই, ওরা কষ্ট পাবে যে। ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে যায় রুহির। সে কিছু ভাবতে পারছিল না। ঘাড় ঘুরিয়ে তন্ময়কে দেখে। তন্ময়ের মুখ এখন হাসি হাসি, কাজের সাথে কথা বলছিল। শেষটায় মনের সব দোটানা, সব ভয়, সব অপরাধবোধ চেপে রেখে নিচু স্বরে কবুল বলে দেয় রুহি। থানায় জটলা দুপক্ষের মাঝে। এখানে রীতিমতো তর্কযুদ্ধ লেগেছে তন্ময়ের পরিবার আর রুহির পরিবারের মাঝে। দুপক্ষই একে অপরকে ছেলেমেয়েকে আসামি বানিয়ে অপহরণ এবং মানহানির মামলা দিতে চাইছিল। ওসি হিমশিম খাচ্ছিল দুপক্ষকে সামলাতে। অভিযোগ কিভাবে নেবে সেটাই বুঝতে পারছিল না। ছেলে মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক। ঠিক রাত 12টা নাগাদ সারাফ চৌধুরীর ফোনে কল আসে একটা আননোন নম্বর থেকে।
শারাফত চৌধুরী কলটা রিসিভ করতেই ওপাশে কান্নায় ভেঙে পড়ে রুহি। মেয়েকে ওভাবে কাঁদতে শুনে বুকে ব্যথা হয় শারাফতের। থানার মধ্যেই চেঁচিয়ে ওঠে। কি হয়েছে আম্মু, কোথায় তুই? এগিয়ে আসে স্বামীর, বাবার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে চেঁচায়। কোথায় তুই? ভাইয়া, কাঁদছিস তুই রুহি? ওই তন্ময় তোকে কি করেছে বল, আটকে রেখেছে তোকে? দুমড়ে মুচড়ে যাচ্ছে রুহির বুকটা। বহু কষ্টে ভাইকে বলে। আমরা বিয়ে করে নিয়েছি ভাইয়া। হতভম্ব হয়ে যায় স্বামীর। রাজন আর শারাফত চৌধুরী দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মোশাররফ হাওলাদার আর তার দুই ছেলের মুখটাও থমথমে। থানার ওসির মুখটাও থমথমে। তখনই শারাফত চেঁচিয়ে ওঠে। বিয়ে করে নিলি? কাঁপছে শারাফতের গলা। রুহি কাঁদতে কাঁদতেই বলে। হ্যাঁ বাবা। শারাফত কিছুক্ষণ চুপ করে রইল। স্বামীর কাঁপছে প্রচণ্ড রাগে। চেঁচিয়ে রুহিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই শারাফত স্বামীরকে থামিয়ে শীতল কণ্ঠে মেয়েকে বলে। আজ তোকে আমি ত্যায্য ঘোষণা করলাম, তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। একই অবস্থা হাওলাদারদেরও। মোশাররফ হাওলাদার ছেলেকে চিল্লিয়ে বলে। তুই ত্যায্য, আমার বাড়ি আর ব্যবসা থেকে দূরে থাকবে অপদার্থ। যতটা হইচই নিয়ে দুপক্ষ থানায় ঢুকেছিল, ততটাই নির্লিপ্ত এবং মনমরা হয়ে বেরিয়ে যায় দুই পক্ষ। বাড়িতে উৎকণ্ঠা নিয়ে বসেছিল রিজিয়া এবং বাকিরা। শারাফত এসে ধীর স্থির সবাইকে জানিয়ে দেয়, রুহির সাথে আর এ বাড়ির কারো যোগাযোগ থাকবে না। স্বামীরা দুই ভাই ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা সোফায় এলিয়ে দেয়, বসে রয়। দীর্ঘ সময় রিজিয়া বিলাপ করে কাঁদে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলে না সে রাতে। কেউ মুখে এক ফোঁটা পানি অবধি দেয় না। জান্নাতের বিধ্বস্ত মনমরা মনটা ঘুরে ফিরে বাড়ির সবাইকেই দেখে। নিজের অজান্তেই সে রুহি আপুকে পালাতে দিয়েছে। সে এটুকুই জেনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। স্বামীর আর বসল না। মুখটা আবার মলিন থেকে কঠিন আকার ধারণ করেছে তার। সবাইকে ফেলে গট গট করে উঠল দোতলায়। ওকে ওভাবে ধেয়ে আসতে দেখে বুক কাঁপছে জান্নাতের। ঘাবড়ে গিয়ে কোড়া থেকে ছুটে যায় রুমের ভেতর। এই লোকটা তাকে আজ খুব শাস্তি দেবে। যদি গায়ে হাত তোলে দুমদাম, যা করে ঘরের মধ্যে না হয় করবে। হুড়মুড় করে দরজা ঠেলে ভেতরে ঢোকে স্বামীর। জান্নাত ঘরে এক কোণে চুপসানো বেলুনের মতো চুপসে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই স্বামীর সন্ধ্যার থেকে 4 গুণ বেশি ক্রধান্বিত হয়ে তেড়ে যায় জান্নাতের দিকে। জান্নাত শুধু বলতে পারল, শুনুন আমার কথাটা। রুহি আপু বলেছিল এতটুকু না করলে সে আত্মহত্যা করবে। ওর কোমর চেপে ধরল স্বামীর। এই সরল মুখের মেয়েটাকে ওর ওই দুঃসাহসের জন্য স্বামীর আগের স্বামীর হলে তুলে আছাড় মারত। আজ কেন জানি পারল না। হয়তো জান্নাতের টলটলে টানা টানা চোখে দেখে গলায় মেঘের গর্জন ঢেলে শুধু বলে, কি করেছো এটা? কি করেছো বলো, কি করেছো? ছাড়ুন। ওদিকে আমার বোনটার জীবন নষ্ট হয়ে গেছে আর তোমাকে ছাড়বো? স্বামীর থেকে বেশি বোঝো তুমি, আমার থেকে বেশি বোঝো, তাই না? দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় জান্নাত। তুতলে বলে, না, বুঝি না, বেশি বুঝি না আপনার থেকে। ওর কান্না দেখে দমল স্বামীর। তবে তবে পরক্ষণে আবার ফোঁস করে উঠল। সব গুছিয়ে নিবি, কালই তোকে তোর বাপের বাড়ি দিয়ে আসবো। কেঁপে উঠল জান্নাত। মানে বাপের বাড়ি যাবি তুই। তোর মামা মামিকে কল করে বলবো যদি তার আদব শিখিয়ে পাঠাতে পারে তাদের মেয়েকে, তবে যেন পাঠায়, নচেত নয়। নচেত নয় মানে? হু হু করে কেঁদে ওঠে জান্নাত। স্বামীরকে আগলাতে চায়। আপনি কষ্ট পেয়েছেন জানি, আমি ক্ষমা চাইছি, তবে এই কথা বলবেন না প্লিজ। আমি যাব না কোথাও, আমি আর কখনো মিথ্যাচার করব না। ওকে এক ঝটকায় সরিয়ে দেয় স্বামীর। ওই কুলাঙ্গারের সাথে তো আমার বোনের সংসার আমরা মানবই না। বাবা ত্যায্য করেছে রাগের মাথায়। আমি তো জীবিতাবস্থায় বোনকে কুকুরের কামড় খেতে ছেড়ে রাখতে পারি না। বোনকে ফিরিয়ে আনবো, আর যতদিন না আনি তুই বাপের বাড়ি থাকবি। এটা হচ্ছে তোর বেশি বোঝার শাস্তি, স্বামীর এক কাঠি ওপরে গিয়ে বোঝার শাস্তি। সেই রাতে ঘুমায়নি জান্নাত। বুকে অজস্র যন্ত্রণা নিয়ে ছটফট করেছে সারা রাত। এতবার এতভাবে মাপ চেয়েছে স্বামীরের কাছে। স্বামীর সিটকে সরিয়ে দিয়েছে রাগে। একটু শুতেও পারেনি লোকটাকে, একটু ফিরেও তাকায়নি ওর দিকে। জান্নাত নিশ্চুপ কেঁদেছে, শুধুই কেঁদেছে। লোকটার বুকের মাঝে শুয়ে তার মান ভাঙানোর জন্য ছটফট করেছে, কিন্তু সে সুযোগ তাকে দেয়নি স্বামীর। রাতে বাড়ির কারো খাওয়া হয়নি। সকালে সবাই জড়বস্তুর মতো হাঁটাচলা করছিল।
শোক সামলিয়ে উঠতে পারেনি কেউই। জান্নাত এমতো অবস্থায় বাপের বাড়ি যাবে শুনে সারাপাত বিরক্ত হয়। বেজার মুখে জান্নাতকে বলে, এই সময়ে বাপের বাড়ি যাবে? এটা কেমন বিবেচনা? তোমার শাশুড়িকে সামলাও। জান্নাত বলেনি বাপের বাড়ি যাওয়ার কথা, সে তো যেতেই চায় না। এসব বলেছে স্বামীর। সকালে উঠেই জান্নাতকে তাড়া দিচ্ছে তৈরি হতে। সারা রাত না ঘুমিয়ে ক্লান্ত স্বামীর জান্নাতের নড়ছিল না মোটেও। শরীরটা বিগত 3 দিন ধরেই খারাপ যাচ্ছে, আজ একটু বেশি খারাপ। স্বামীরের মুখ থেকে ধমক বের হয়, এই নাটক কম, নাস্তা সেরে রেডি হও শিগগির। জান্নাতের মাথা ঘুরতেই থাকে। এই মানুষটাকে বোঝাতে জান্নাত পারবে না। শুধু কষ্ট বাড়ছে জান্নাতের। কারো জায়া হলে বুঝি এমন হয়? মানুষটার শত তুচ্ছ তাচ্ছিল্য উপেক্ষা করে তার জন্যই হে দিয়ে মরতে হয়। বিয়ের পর থেকে দুর্ব্যবহার কম পায়নি স্বামীরের থেকে। যতখানি ভালোবাসা দিয়েছে, দুর্ব্যবহারও দিয়েছে ততখানি। জান্নাত ছিল চাবি দেয়া পুতুল স্বামীরের। অভিমানের পাহাড় জমেছে নানা কারণে লোকটার প্রতি। রাগ জমেছে, এখনও তো আছে। তবুও এত মায়া কেন জান্নাতের? এই তো কদিন আগেও রূপাতলি যাওয়ার জন্য তপরাচ্ছে কত। এখন তবে কেন এত যন্ত্রণা হচ্ছে? খাবার টেবিলে রিজিয়া নিস্তেজ হয়ে বসে আছে। সারাপা চোখে বোঝায়, খেয়ে নাও। ওর মতো স্বার্থপর মেয়ের জন্য না খেয়ে থাকার দরকার নেই। মাইমুনা কাল থেকে আবল তাবল বলছে। নাস্তার টেবিলে বলল, আমার নাতি বাইজ্ঞা জাউনের মতো মাইয়া না। সারাফাত, ওরা চিনি পরাক খাওয়াইয়া ওরে বাগাইয়া নিছে। তুই মতি হুজুরের ডাক। স্বামীর বিরক্ত হচ্ছিল এসব কথায়। কপাল কুঁচকে কিচেনের দিকে দেখায়। জান্নাত চা করছিল স্বামীরের জন্য। স্বামীর হাঁক ছাড়ল। চা খাবো না আমি, তুমি রেডি হও তাড়াতাড়ি। জান্নাত যাবেই না। চোখ ভিজে আসছে তার। স্বামীরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। স্বামীর ওর ছলছল চোখ দেখে, পরপর চোখ সরিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। জান্নাতকে স্বামীর কখনোই রূপাতলি দিয়ে আসবে না। অত বোকা আর আহমক স্বামীর নয়। অল্প বয়সী সুন্দরী বউকে দূরে পাঠিয়ে শাস্তি দেয়া, এটা একটা হাস্যকর ব্যাপার। এই বয়সী মেয়েদের মাথায় শয়তান ঢুকতে সময় লাগে না। দেখা গেল ওখানে গিয়ে কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল, তখন হাত কামড়াতে হবে। স্বামীর তো শুধু রাত থেকে ভয় পাইয়েছে। এক রাত কাঁদিয়েছে মেয়েটাকে, যাতে উচিত শিক্ষা হয়, যাতে স্বামীরের প্রতি পুরনো ভয়টা চলে আসে। মাঝখানে অতি আদর দিয়ে সাহস বাড়িয়ে দিয়েছিল, যার ফলে আজ এই অবস্থা। কথায় কথায় ছলনা করে, স্বামীরের থেকে গোপন করে এটা সেটা। রিজিয়া বণিক আবারও কেঁদে ওঠে সকালে। সুহানা ওকে সামলায়। জান্নাত শাশুড়ির বিলাপ শুনে কিচেন থেকে বেরোতে নিলে পঞ্চমবারের মতো দুলে ওঠে সব কিছু তার চোখের সামনে। এবং আবারও ব্ল্যাকআউট। গা থেকে ঘাম ছেড়ে দিয়েছে জান্নাতের। পিট করে তাকিয়ে আছে স্বামীরের দিকে। চিন্তিত উদ্বিগ্ন স্বামীর ওর দিকে ঝুঁকে বসে আছে। জান্নাত দেখছে স্বামীর একটা নয়, দুটো। এই তো আরও দুটো বাড়ল। এই এতগুলো স্বামীর, এতগুলো হাড়ে পশ্চাৎ স্বামীরকে কিভাবে সামলাবে জান্নাতুল? জান্নাতের দুগালে তখন আলতো চাপড় মেরে স্বামী ডাকল, খারাপ লাগছে জান্নাতুল, খারাপ লাগছে? আমি রূপাতলি যাব না। বলতে বলতেই হরহর করে বমি করে দিল জান্নাত। বমি হওয়াতে কিছুটা ভালো লাগছে এখন, তবে শরীরটা দুর্বল। এভাবে হঠাৎ করে তাল কেটে গিয়েছে কেন বুঝতে পারছে না জান্নাত। স্বামীরকে চিন্তিত লাগছে। গম্ভীর মুখে জান্নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে। পরপর কিছু একটা মনে পড়তেই গিয়ে আলমারি খুলে ড্রয়ারে স্যানিটারি ন্যাপকিনের ইনটেক প্যাকেটটা দেখে জান্নাতের দিকে তাকায়। জান্নাত মলিন মুখে স্বামীরকেই দেখছিল। এই মধ্যে পিরিয়ড হয়নি। তাড়াহুড়ো করে প্রশ্ন করল স্বামীর। কিছু মনে করতে পারছিল না জান্নাত। এই হিসাবগুলো সে কখনোই ঠিক রাখতে পারেনি। স্বামীর ওর থেকে আর উত্তরের আশা না করে হন্তদন্ত হয়ে পাড়ার ফার্মেসি থেকে একটা কিট নিয়ে এসে জান্নাতকে দেয়। এখানে যেভাবে যেভাবে বলা আছে সেটা করে আমার কাছে দাও। হঠাৎ করেই হৃদস্পন্দন বেড়ে যায় জান্নাতের। উত্তেজিত কাপা হাতটা স্বামীরের থেকে কিটটা নিয়ে ওয়াশরুমে ঢোকে। স্বামীর ঘরময় পায়চারি করছিল। জান্নাতকে বেরোতে দেখেই গিয়ে ছো মেরে জান্নাতের হাত থেকে কিটটা নেয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জান্নাত। শরীরে তার অদ্ভুত অনুভূতিতে মুহুর্মুহু কাঁপতে শুরু করেছে হঠাৎ। দুটো স্পষ্ট লাল দাগ। স্বামীর এক দৃষ্টিতে কিছু পল তাকিয়ে থাকে সেদিকে। পুনরায় মাথা তুলে দেখতে থাকে জান্নাতকে। জান্নাত চোখে চোখ মেলাতে পারছে না। স্বামীর স্বাভাবিক গলায় বলল, শাড়িটা পাল্টে নাও।
ডাক্তারের কাছে যাব আমরা। গাইনোলজিস্ট ডক্টর তানিয়া রহমান স্বামীরের পরিচিত। হাসি হাসি মুখ করে একবার জান্নাতকে দেখছে, একবার স্বামীরকে। তার হাতে জান্নাতের রিপোর্ট। জান্নাত স্বামীর পাশে মাথা নিচু করে বসে আছে। তখন থেকে আতঙ্ক, উত্তেজনা, ভয়, আনন্দ, হতাশা সব কিছুর সমন্বয়ে তৈরি একটা ঘোরের মধ্যে আছে সে। বের হতে পারছে না কোনোভাবেই। তানিয়া রহমান মজার ছলে স্বামীরকে বলে উঠল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কারণে আপসেট। মুখটা এমন কেন? সামান্য হাসে স্বামীর। No, 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 not actually. This is my first baby, Apu. And I can't describe my feelings in words. তবে ঘামছো কেন? ও ছোট, 17 বছর 7 মাস কি মা হবার জন্য ঠিক আছে? হেসে ফেললেন ডক্টর তানিয়া, ব্যঙ্গ করে স্বামীরকে বলে। ছোট তবে বিয়ে করলে কেন? স্বামীর কপাল কুঁচকে নেয়, পুনরায় বলে, আপনি বলুন আপু, বয়সটা কি ঠিক আছে? সত্যি বলতে গেলে ঠিক নেই, তবে ঘাবড়ানোর কিছু হয়নি। অনেকেই হয় এই বয়সে মা, এত ঘাবড়ে যেও না। তোমারও যদি এই অবস্থা হয়, ওই বেচারি তো আরও ভয় পেয়ে যাবে। স্বামী তাকায় জান্নাতের দিকে, তখনও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ওর দিকে দৃষ্টি স্থির রেখে স্বামী ডক্টরকে বলল, যা যা দরকার সব লিখে দিন, মেডিসিন থেকে শুরু করে দিক নির্দেশনা। আমাদের উপকার হবে। আমি এসব জানি না এবং ওর স্বভাবে চাপা। ডক্টর তানিয়া তাই করলেন। কিছু মেডিসিন লিখে দিয়ে একটা ম্যাগাজিন স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দুজনেই পড়বে, সবটা বোঝা যাবে। আর হ্যাঁ, স্বামীর সাবধান। আশা করছি বুঝতে পারছো। গাড়িতে চুপচাপ উঠে বসে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে জান্নাত। তারা তানিয়া রহমানের চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ হাতের ওপর উষ্ণ শক্ত হাতটা স্বামীর রেখে দিলে জান্নাত তাকায় স্বামীর দিকে। শরীর খারাপ লাগছে জানা তো? দুপাশে মাথা নাড়ে জান্নাত, অস্ফুটের স্বরে বলল, এখন ঠিক আছি। সকাল থেকেই খাওনি কিছু? কিছু খাবে? গাড়ি থামাবো? খাবার কথা শুনেই আবারও গা গুলাচ্ছে জান্নাতের। হঠাৎ নিজের অজান্তেই মুখ থেকে বেরোয়, কাঁচা আম খাবো। হোয়াট? কাঁচা আম? খালি পেটে টক? পরপর সামান্য হাসলো স্বামী। এখন তো এসব খেতেই ইচ্ছে করবে। ঠান্ডা গলায় জান্নাতকে বলল, এটা তো কাঁচা আমের সিজন না, তবুও আমি চেষ্টা করব খুঁজে বের করার। সময় দাও। স্বামীর জান্নাতকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, এটা সবাই জানে। তবে জান্নাতের কি হয়েছে জানে না কেউ। কারো মন ভালো নেই, অতটা খুশিও কেউ জানতেও চায়নি। বাড়িতে সারাফাত ছিলেন। ড্রয়িং রুমে বসে টিভির দিকে তাকিয়েছিল, তবে টিভি দেখছিল না। রিজিয়া কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে ফেলেছে। সেও চুপচাপ স্বামীর পাশে বসেছিল। জান্নাত আর স্বামীর ঘরে ঢুকতে রিজিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হয়েছে বৌমা? শরীর খারাপ? কণ্ঠে কোনো প্রাণ নেই, নেই উৎকণ্ঠা, একেবারে নির্জীব। স্বামীর মায়ের দিকে তাকিয়ে সামান্য হাসল, তবে মুখে বলল না কিছুই। ওর ওই হাসি দেখে সবাই বুঝে গিয়েছে সব। সারাফাত চৌধুরী মেজ বৌমার দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। জান্নাতের ভারী লজ্জা লাগছে, কারো দিকে তাকাতে অবধি পারছে না সে। রিজিয়া উঠে দাঁড়ায়, দুলছে তার শরীর, বলল, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর সামির, তুই থাক, তোর সাথে কথা আছে। সোহানা উত্তেজিত ভীষণ, খুশি চাপিয়ে রেখে জান্নাতকে বলে, ঘরে যাও, আমি আসছি কিছু খাবার নিয়ে, সকাল থেকে খাওনি। জান্নাত ধীর পায়ে হেঁটে ওপরে চলে যেতে রিজিয়া কেঁদে ওঠে। তিনি স্বামী আর মেজ ছেলেকে অনুরোধ করে সব রাগ সরিয়ে রেখে রুহিকে মেনে নিতে। এভাবে তো চলতে পারে না। তার পেটের সন্তান রুহি, যতই ভুল করুক কোনো অপরাধ তো করেনি। ড্রয়িং রুমে মায়ের সাথে এক দফা তর্ক লেগে যায় স্বামীরের। চেঁচিয়ে ওঠে, ওকে ফিরিয়ে তো আনবই, তবে বিয়ে মানতে বলবে না। ওই ছেলের ঘর ওকে করতে দেব না আমি। জান্নাত ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘোমটা খসে পড়েছে মাথা থেকে, মুখটা কেমন ফোলা ফোলা লাগছে হঠাৎ। ধীরে ধীরে জান্নাতের দৃষ্টি নামে পেটের কাছটায়। আবারও এক অচেনা অনুভূতিতে শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। কণ্ঠনালীর কাছে পীড়া হচ্ছে আবেগে। জান্নাত নিজের পেটে হাত রাখে। এখানে কেউ আছে, খুব ছোট্ট কেউ, যার প্রাণ আছে। একটা কাঠ বাদামের খোলসার মতো সাইজ, যে বড় হতে থাকবে, জান্নাতকে পরিচয় করিয়ে দিতে থাকবে নারী জন্মের আরেকটা অধ্যায়ের সাথে। দরজা ঠেলে তখনই ভেতরে ঢোকে স্বামীর। অভ্যাস বশত ঘোমটা টেনে জান্নাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
স্বামীর ওকে মিনিট খানেক চেয়ে চেয়ে দেখলো এবং হঠাৎ ছুটে গিয়ে জড়িয়ে ধরলো জান্নাতকে। চমকে উঠল জান্নাত, নিজেকে সামলাতে অবধি পারল না। ওদিকে স্বামীর ওকে বুকের সাথে চেপে ধরে বলতে থাকলো, ও জান্নাতুল, জান্নাতুল কি করছো তুমি? কি করেছি? কাপা স্বরে জান্নাত বলল। এটা কিভাবে হলো? কখন? ভীষণ লাজুক হাসি বেরিয়ে আসলো জান্নাতের থেকে। আবার পরপর ভয়ও হলো। মিনমিন করে বলল, আমি বুঝতে পারছি না, হয়তো গত মাসে যে জ্বর হয়েছিল তখন আমি। মনে করতে পারছে না জান্নাত কিছুই। স্বামীরের গলা থেকে তখন আহ্লাদমাখা শব্দ বেরোচ্ছে। এই কত ছোট তুমি। যাই হোক, এটাই হয়তো আল্লাহর ইচ্ছা। ঘাবড়ো না তুমি, কেমন? জান্নাত চুপচাপ মাথা নাড়ে। স্বামীরের বুকে মাথা ঠেকিয়ে রেখেই হঠাৎ ফুপিয়ে উঠে বলে, আমি রূপতলে যাব না। হাসে স্বামীর। ধুর ও কামে, কে তোমাকে রূপাতলি পাঠাবে? একটু ভয় দেখাচ্ছিলাম। অবাক হয় স্বামীরের দিকে তাকায় জান্নাত। ভয় দেখাচ্ছিল? ভয় দেখাতে ওভাবে সারারাত কাঁদালো তাকে লোকটা? স্বামীর ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। একটা লম্বা শ্বাস ফেলে আপন মনে বলতে লাগলো, আমি ঘুণাক্ষরেও বুঝিনি আমার এত আনন্দ হবে। ডক্টরের চেম্বারে খুব নার্ভাস লাগলেও এখন ভীষণ আনন্দ লাগছে জান্নাতুল। জান্নাত বলে না কিছুই। স্বামীর খানিক বাদে টেনে বিছানায় নিয়ে বসায় ওকে। ঘোমটা সরিয়ে দেয় মাথা থেকে। দুগালে হাত রেখে চেপে ধরে আমুতে হয়ে বলে, এখন থেকে খুব সাবধানে চলাফেরা করবে। কাজ বাদ সব বাদ, শুধু বিশ্রাম নেবে, ঠিক আছে? মাথা নাড়ে জান্নাত। স্বামীর কাছে টানে ওকে। গুড গার্ল। এখন থেকে একটু আমার কথা শোনো। কক্ষে এক কোণে একটি সোফাতে মনমারা হয়ে বসে আছে রুহি। তখন সকাল 11টা বেজেছে প্রায়। তন্ময় একটু বাহিরে গিয়েছিল। রুহি আর তন্ময় অবস্থান করছে মেধার সেই বান্ধবীর বাড়িতেই। এ ঘরে কাল রাতে ওদের বাসর সাজানো হয়। হাতে একটা প্লেট নিয়ে তন্ময় ঘরে ঢোকে। রুহি মাথা তুলে তাকায়। ওর পাশে বসে তন্ময় বলে, গতকাল রাতেও ঘুমায়নি, কিছু খাওনি, এখন শরীর খারাপ করবে কিন্তু। তন্ময় বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, আমি এখন কি করব? ফ্যাসফ্যাস করে কেঁদে ওঠে রুহি। তন্ময় হাত থেকে খাবারের প্লেটটা নামিয়ে ওকে বুকে টেনে নেয়। আরে পাগল, তো কাঁদিস না, বললেই হলো ত্যায্য করবে? কেউ করবে না। এখন সবার মাথায় রাগ খুব, বুঝলি? তাই এমন করছে। দুদিন যেতে দে না। কান্না থামায় রুহি। চোখ মুছতে মুছতেই বলে, আল্লাহ জানে মেজো ভাবির কি অবস্থা। ভাইয়া নিশ্চয়ই খুব বকেছে, বেচারি আমি ফাঁসিয়ে দিলাম। তন্ময় পকেট থেকে ফোনটা বের করে নিয়ে বলে, দাঁড়াও, মেধা আপুকে ফোন করে জিজ্ঞেস করি জান্নাতুল ভাবির কথা। ফোন রিসিভ করেই মেধা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কোনো অসুবিধা? আপু, জান্নাতুল ভাবির কি অবস্থা? কিছু বলেছে তোমায়? ভাইয়া কিছু করেছে ভাবির সাথে? মেধার কণ্ঠস্বর স্বাভাবিক। সামান্য হেসে বলল, বকেছিল নাকি খুব? কিন্তু তোমার ভাবি এমন একটা কাজ করে ফেলেছে যে সামির আর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারলো না। অবাক হয় রুহি। কি করেছে ভাবি? তোমার ভাবি প্রেগনেন্ট রুহি। আচমকা লাফিয়ে উঠল রুহি। ওর সাথে তন্ময়ও উঠে দাঁড়ায়। এত টেনশনের মাঝেও খুশিতে লাফাচ্ছে রুহি। ঈষৎ আবেগে তীর তীর করে কাঁপছে। চাপা স্বরে বলছে, আমি ফুপি হব, আমি ফুপি হব। মেধা কল কাটে। তন্ময় কপাল কুঁচকে রুহিকে বলে, নাচছো কেন এভাবে? নাচবো না? আমি ফুপি হব, মেজো ভাইয়া বাবা হবে, একটা পুচকু আসবে ছোট্ট। তন্ময় কিছুক্ষণ রুহির পাগলামি দেখল, পরপর কপাল কুঁচকে বলল, খুব উদ্ধার করে দিয়েছে তোমার ভাইয়া। অতটুকু মেয়েকে প্রেগনেন্ট বানালো আর এদিকে বোন নাচছে। থেমে যায় রুহি। চোখ সরু করে বলে, খবরদার ঘোচাবে না। যত যাই হোক, এটা ভীষণ আনন্দের ব্যাপার আমাদের কাছে। মেজো ভাইয়া বাচ্চা কাচ্চা পছন্দ করে খুব। সেজন্যই বাচ্চা বয়সে মেয়ে বিয়ে করেছে বুঝি? আবার খোঁচাচ্ছে? তন্ময় চোখ সরু করে ফেলল। কি করবে খোঁচালে? এই দেখো খোঁচাচ্ছি। বলেই কাতুকুতু দিতে শুরু করে রুহিকে। রুহি হাসতে হাসতে তন্ময়ের গায়ে হেলে পড়ে। দুজনেই পড়ে যায় বিছানায়। হাসি থামিয়ে নেয় রুহি। তন্ময়কে নিজের ওপর আবিষ্কার করতেই লজ্জায় রক্তাভ হয়ে যায় তার মুখ। পরিবেশের নিশ্চুপতায় তীব্র এক অনুভূতি ঘিরে ধরে তন্ময়কে। অষ্টধর নিয়ে আরেকটু এগোতেই রুহি ঘাবড়ে গিয়ে বলল, আর একটু সময় চাই তন্ময়। দূর, একটা কিস। না না প্লিজ। শুনল না তন্ময় রুহির কথা। বলতে দিল না কিছুই। মিনিট তিনেক পর তন্ময় উঠে চুপচাপ বসল। রুহি লজ্জায় মুখ ঢেকে শুয়ে আছে। উঠে ঘরের এক কোণে চলে যায় তন্ময়।
রুহির জন্য প্রচুর শপিং করিয়েছে বন্ধুদের দিয়ে। সেসব গোছাতে গোছাতে মৃদু আওয়াজে বলে, নেহাত ভদ্রলোক আমি, বুঝলে? রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে মিটিমিটি হাসছে। অস্ফুটেই বলল, থ্যাঙ্কস। তন্ময় মুখ বাঁকায়। হয়েছে, ওঠো, খেয়ে নাও, আমরা এখান থেকে বেরোবো। কোথায় যাব? কোথায় আবার? বাসা ভাড়া নিয়েছি, সংসার করতে হবে না? উঠো। সকালের এই সময়টাতেই জান্নাত খেয়াল করেছে ওর শরীর মন মেজাজ কিছুই ভালো থাকছে না। এমনটা এই কদিন ধরেই হচ্ছে, যখন থেকে প্রেগন্যান্সির খবরটা পেয়েছে। ঘুম থেকেও বেলা করে উঠছে, ফজরের নামাজ কাজা পড়তে হচ্ছে। আর মোড়া ভেঙ্গে চুল খোপা বাঁধতে বাঁধতে জান্নাত আশেপাশে তাকায়। স্বামীর কোথাও নেই। বিছানার হেড সাইডে অনেকগুলো বয়াম দেখা যাচ্ছে। এসব আচার ও হেলথ ড্রিঙ্কসের বয়াম। গতরাতে স্বামীর এনেছে, রোজ কিছু না কিছু আনছেই। জান্নাত খেয়ে শেষ করতে পারে না সেসব। মুখ হাত ধুয়ে চুল আশ্রয় নিতেই স্বামীর ঘরে ঢুকল। শরীর মন মেজাজ খুব ফুরফুরে লাগছে তার। জান্নাতকে বলল, ও তুমি উঠে গেছো, আচ্ছা খেয়ে নাও, আর যে ওষুধগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো খাবে। জান্নাত শুধু মাথা নাড়ায়। স্বামীর গলার টাই বেঁধে নিয়ে ওর কাছে এগিয়ে আসে। জান্নাত বিছানায় চুপচাপ বসে দেখছেই শুধু লোকটাকে। গত কদিনে লোকটার আচরণে কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করেছে জান্নাত। অহেতুক হম্বিতম্বি করছে না জান্নাতের সাথে। ওর পেটে হঠাৎ হাত রাখে স্বামীর। শিহরিত হয়ে ওঠে জান্নাত, তখন লজ্জা পেল। বাচ্চাটা নিয়ে স্বামীর যে আসলেই বেশ আনন্দিত তা জান্নাত এ কদিনে বেশ টের পেয়েছে। সময়ে অসময়ে বড় আবেগী হয়ে ছোট জান্নাতের উদর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে জান্নাতের পেটের দিকে। রাতে শুতে গেলে একটা হাত রেখেই দেয় পেটে। রুহিকে নিয়ে বাড়ির সবাই বিষণ্ণতায় ভুগছে। কিন্তু এই পরিস্থিতিতে বাড়িতে নতুন অতিথি আসার খবরে শুধু স্বামীর নয়, বাকিরাও আনন্দিত। রিজিয়া সময়ে অসময়ে এসে খোঁজ খবর নিচ্ছে জান্নাতের। সারাপথ নিজে বাজারে গিয়ে গৃহস্থীদের থেকে কবুতরের বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, টাটকা সবজি, দেশীয় ফরমালিন মুক্ত ফল এসব আনছে খুঁজে খুঁজে। জান্নাতকে টেনে বুকে নেয় স্বামীর। ওকে জড়িয়ে ধরে স্বামীর দু চোখ বুঝে নেয়। পিঠে হাত বুলিয়ে দিয়ে নম্র স্বরে বলে, বিকেলে বাগানে গিয়ে হাঁটাহাঁটি করো, ছাদে উঠো, ফুরফুরে হাওয়া প্রয়োজন এই সময়, হাঁটাহাঁটি প্রয়োজন, নয়তো পা ফুলে যাবে। হ্যাঁ, এই সময়টাতেই শেষ বিকেলের হাওয়াটা প্রয়োজন, পরে মেয়েদের অন্য সময়ে পড়ে না। এই সময়েই বাগানে হাঁটাহাঁটি করা দরকার, অন্য সময়ে প্রয়োজন নেই এসবের। জান্নাত নীরব হাসে, তাচ্ছিল্যের হাসি। স্বামীর বলে যাচ্ছে, তবে ক্ষণ মেনে চলো, খারাপ বাতাস লেগে আমার বেবির যদি কিছু হয়। জান্নাত চুপচাপ শুনছে। লোকটা এই একটা কথাই সেদিন থেকে জিকির করছে, আমার বেবি, আমার বেবি। যেন বেবিটা জান্নাতের কিছুই না, সবটা এই লোকের। যেন জান্নাতের পেটটা একমাত্র মাধ্যম, শুধুমাত্র। স্বামীর উঠে দাঁড়ায়। জান্নাত আমতা আমতা করে বলল, একটা কথা বলবো? হুম। রুহি আপুর কোনো খোঁজ পেলেন? স্বামীর জান্নাতের দিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, পেয়েছি, সেখানেই যাচ্ছি ওকে নিয়ে আসতে। নিয়ে আসতে মানে? মেনে নিয়েছেন আপুকে? মেনে নিয়েছেন বিয়েটা আপনারা? জান্নাতের এই কথার জবাবে দুর্বোধ্য হাসি দিল স্বামীর, তবে মুখে কিছু না বলেই বেরিয়ে গেল। একটা 2 রুমের ছোট্ট বাসা। আসবাবপত্র বলতে আপাতত প্রয়োজনীয় যা কিছু দরকার সেগুলো। তন্ময়ের স্কলারশিপের সংরক্ষিত টাকা দিয়ে একটা খাট কিনেছে, কিছু টাকা বাঁচিয়েও রেখেছে। প্রথম মাসের বেতন পেলে ধীরে ধীরে সব কিনে ফেলবে। সংসার জীবনের প্রথম দিনেই রুহি হাত পুড়িয়ে ফেলেছে। বাপের বাড়িতে থাকতে কাজবাজ শেখা থেকে দূরেই থাকত। এখন রুহির অবস্থা লেজে গবর। তন্ময় অবশ্য টুকটাক কাজ বাজ জানে। স্টুডেন্ট অবস্থায় একা থাকার সুবাদে রান্নায় মোটামুটি দক্ষ সে। রুহিকে হাত ধরে ধরে শেখাচ্ছে সব কিছু। রুহি খুব দ্রুতই শিখে নিচ্ছে সব। আজ রান্না হবে ডিম ভুনা আর ডাল। সকালেই রান্নাটা করে রেখে তন্ময় অফিসে যায়। ডালে ফোড়ন দিতেই ছিটকে লাফিয়ে গিয়ে তন্ময়কে জড়িয়ে ধরল রুহি। তন্ময়ের মুখে দুষ্টমি হাসি। রুহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আজ ছুটি নেই অফিস থেকে, কি বলো? লজ্জা পেয়ে রুহি ছাড়ল ওকে। চোখাচোখি হলো দুজনের। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল।
এই সময়ে কে এলো এটা ভেবে দুজনেই চিন্তিত। তন্ময় এগিয়ে গিয়ে দরজা খুলতেই শিউরে উঠল রুহি। পরপর আতঙ্কিত গলায় বলল, ভাইয়া। স্বামীর আর রাজন দাঁড়িয়ে আছে বাহিরে। অবাক দৃষ্টিতে খানিক সময় বোনকে পা মাথা দেখে ঘরে ঢুকল। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখল ঘরের সব কিছু। দেখল তন্ময়কে। তন্ময় বোঝার চেষ্টা করছে স্বামীদের মতিগতি। এরা যে কোনো ঝামেলা পাকাতেই ইচ্ছে সেটা তো নিশ্চিতভাবে বলাই যায়। স্বামীর এগুলো ওর দিকে। ঠান্ডা স্বরে বলল, রুহিকে নিয়ে যাব, তুইও বাড়ি যা, এসব বাদ দে। আতকে উঠল রুহি। এসব কেমন কথা? দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় রুহি। ভাইয়া আমরা কিন্তু বিবাহিত। রাজন তেটে ওঠে বোনের ওপর। এগিয়ে গিয়ে আবার একটা চড় মারে। চেঁচিয়ে ওঠে, তুই জীবনে ভালো থাকতে পারবি? এই তুই জিন্দা থাকবি? গর্ধব মেয়ে। রুহি শোন, এখনো সময় আছে, জানাজানি হয়নি, বিয়ের কথা চল। রুহির চোখে পানি আসলো ভাইদের কথা শুনে। এমন মানুষও হয়? এরা এখনো এমন করছে? চোখের পানি মুছে দুপাশে মাথা নাড়ে রুহি। কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, জানাজানি হোক, পাপ করেছি না আমি? হোক জানাজানি, আফসোস নেই আমার। এবার চড়টা খায় স্বামীর থেকে। স্বামীর রজনের মতো নিচু গলায় নয়, বরং চেঁচালো উঁচু গলায়, নির্লজ্জ কোথাকার। ওদিকে বাবা এখন মরে তখন মরে অবস্থা, আর তুই অমানুষ একটা। রুহি এত মারধর খাচ্ছে, সহ্য হয় না তন্ময়ের। চেঁচিয়ে ওঠে, আর তোমরা খুব মানুষ, হ্যাঁ? এত বড় মেয়ের গায়ে হাত তোলো, রুহি কষ্ট পাবে নয়তো। শার্টের হাতা গুটিয়ে নিয়ে স্বামীরের এগিয়ে যায়, চেপে ধরে তন্ময়ের কলার। পরপর লাগাতার কতগুলো ঘুষি মেরে বলে, নয়তো কি বাস্টার্ড। রুহি কাকে ধরবে দুকরে কেটে দিয়ে ছুটে গিয়ে তন্ময়কে সরিয়ে নেয়। তন্ময় স্বামীরের গায়ে হাত তোলেনি রুহির জন্য। মার খেয়েছে চুপচাপ। বড়জোর হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেছে। তন্ময়কে সরিয়ে রুহি কান্না ভেজা দৃষ্টিতে স্বামীরকে দেখল। চিল্লিয়ে বলে উঠল, এক্ষুনি বের হও এখান থেকে, এক্ষুনি। রুহি। স্বামীর অবিশ্বাস্য নজরে দেখে বোনের মেজাজ। চোখের পানি মোছে রুহি। হাঁপ ছেড়ে বলে, না বুঝেছো, না বোঝার চেষ্টা করবে। তোমাদের বলে লাভ নেই, তোমরা যাও এখান থেকে। বাবা আমাকে তেজ্য করেছে। বাবাকে বলে দিও আমি লজ্জিত। পারলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দয়া করে আমার স্বামীকে এভাবে মারবে না। আমি অমানুষ তো। আমার গায়ে থুতু ছিটিয়ে চলে যাও। ফোপাচ্ছে রুহি। স্বামীর আর কিছু বলতে পারল না। রাজন ওকে থামিয়ে দিল। রুহিকে বলল, 2 দিনের প্রেমের জন্য রুহি, ছি। রুহি কাঁদতে কাঁদতে মুখ ঘুরিয়ে নেয়। তন্ময় ধীর স্থির দাঁড়িয়েছিল। এবার শান্ত স্বরে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আপনাদের রাজ জায়েজ ভাইয়া, কিন্তু একটু তো বোঝার চেষ্টা করতেন আমাদের। মেয়েটাকে ধরে বেঁধে বিয়ে দিতে চাইছিলেন, আর কি করতাম? স্বামীর আবারও চেঁচায়, একটা কথাও শুনতে চাই না তোর থেকে। আর রুহি, জাহান নামে যা তুই। শুনলি তুই? জাহান নামে যা। বাবার আশেপাশেও যাতে না দেখি আর কখনো তোকে।